নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আর আজ কিষাণ বাণীর প্রথম পর্যায়ে আপনাদের সঙ্গে আমি প্রদ্যোতন চট্টোপাধ্যায়। আজ কিষাণ বাণীর প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব জৈব পদ্ধতিতে সুগন্ধি ধানের চাষ। এই ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে, আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলার নানুর ব্লকের বেল গ্রামের প্রগতিশীল চাষিবন্ধু সত্য সনাতন ঘোষ। সত্য সনাতনবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি সুগন্ধি ধানের চাষ শুরু করেছেন, আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল। আপনি গত বছর করেছিলেন, অল্প করে করেছিলেন, এবারে আপনি বেশি করে করবেন। এই সুগন্ধি ধান বলতে কোন ধান? মূলত গোবিন্দভোগ। আমি চাষি বন্ধুদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেন যে এটাতে লাভ সত্যিই আছে, কিন্তু প্রধান সমস্যা দুটো। এক নম্বর সমস্যা হচ্ছে বেচার সমস্যা, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পড়ে যায়, আশ্বিন মাসের ঝড়ে পড়ে যায়। তারা বলেন লাভ তো আছে, কিন্তু এই সমস্যা দুটোর জন্য তারা চাষ করতে চাইছেন না। আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে পরপর। প্রথমত হচ্ছে লাভ আছে, লাভ কতটা লাভ? দ্বিতীয়ত, এই যে সমস্যাগুলো, সেগুলোর আপনি সমাধান করছেন কিভাবে? হ্যাঁ, জৈব পদ্ধতিতে এই চাষটা করে রাসায়নিক সারটা মোটেই ব্যবহার করব না। আর রাসায়নিক সারটা ব্যবহার না করলে ধানটার গ্রোথটা আমার এমনি গাছটা খাড়াই কম হবে, উচ্চতা কম হলে ধানটা পড়বার ভয়টা কমই থাকবে। আর ধানটা বিক্রি ব্যাপার, এটা আমি বাইরে বর্ধমান ডিস্ট্রিক্টের একজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। তিনি বলেছেন যে 20 বস্তা মতো যদি মোটামুটি ধান হয়, তাহলে তিনি আমার ধানটা তুলে নিয়ে যাবেন বাড়ি থেকে। অর্থাৎ বিক্রির সমস্যা নেই। না, আমার ক্ষেত্রে বিক্রি সমস্যাটা কমই হবে বলে আমি আশা করছি আর কি। হ্যাঁ, এটাও অনেকে চাষি বন্ধু বলছেন যে যদি একসঙ্গে বেশি পরিমাণ চাষ করা যায়, তাহলে কিন্তু বিক্রির সমস্যা হয় না। কিন্তু একসঙ্গে বেশি পরিমাণ চাষ করা যাচ্ছে না কেন? লাভ কি কম? না, লাভ তো বেশি আছে, মূলত মানুষ এটা ঝুঁকি নিতে চাইছে না গো। যে যদি ধানটা পড়ে যায়, সেই আশ্বিন মাসে, যেটা আশ্বিনের ঝড় বলে, সেই ঝড়ে ধানটা পড়ে গেলে হয়তো কিছুই হবে না। তো আমি এবারে আমার গ্রামে দুজনকে বলেছি, তারা বলেছে যে একসঙ্গে চাষটা করব। এবার তারা যদি চাষ করে, আমি বিঘে 3-4 করব বলে ঠিক করেছি। সেও বলেছে আমি বিঘে 3-4 করে করব। যদি হয় তাহলে আমার হয়তো দেখা যাবে 50 বস্তা ধান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ধানটা বিক্রি করার আমার আর কোনো অসুবিধা হবে না। 50 বস্তা মানে 30 কুইন্টাল। হ্যাঁ, 30 কুইন্টাল ধান হলে আমার অটোমেটিকই গাড়ি চলে আসবে। আমার সেরকম কথা হয়ে আছে একজনের সাথে। এই যে পড়ে যাওয়ার কথা বলছেন, পড়ে গেলে কি সত্যি পুরোটা লোকসান হয়ে যায়? হয়তো বেশিরভাগটাই নষ্ট হয়ে যাবে, ক্ষতির দিকেই হয়তো চলে আসবে, লাভের অংশটা অনেকটাই কমে যাবে। আর এমনি যদি এটা আমি নর্মালভাবে ভালোভাবে ধানটা পাই, সেক্ষেত্রে দেখা যাবে আমার হয়তো বিঘা প্রতি মোটামুটি 22-24 কি 25 হাজার টাকা লাভ আমার এমনি সলিডভাবে থাকবে, খরচ বাদ দিয়ে। এক বিঘেতে 25,000 টাকা। আমরা যদি একটু স্বর্ণধানের সঙ্গে তুলনা করে নিই, এক বিঘেতে আপনার খরচ কি হচ্ছে স্বর্ণধানে এবং গোবিন্দভোগে? এক বিঘে স্বর্ণ ধানে যদি আজকে ঠিকমতো সঠিকভাবে চাষ করা হয়, মোটামুটি ধরুন 8 থেকে 10 হাজার টাকা মতো খরচ হবে। এবং সেক্ষেত্রে আমি ফসল পেতে পারি খুব বেশি 16-17 হাজার টাকার মতো ফসল পেতে পারি। সেক্ষেত্রে বিঘে প্রতি হয়তো আমার ওই 6-7 কি 7.5 হাজার টাকা এইভাবে আমার লাভ আসবে স্বর্ণ ধানের ক্ষেত্রে। আর গোবিন্দভোগের ক্ষেত্রে সেই লাভটা হয়তো আমার হয়তো বললাম মোটামুটি 22-24 কি 25 হাজার টাকা বিঘা প্রতি খরচ বাদ দিয়েও লাভ থাকবে। আপনি বলছেন 25,000 টাকা মতো বিঘেতে, আপনি 3 বিঘে লাগাবেন। 3 বিঘে লাগাবেন মানে 75,000 টাকা আপনার নেট লাভ আসতে পারে। যদি স্বর্ণধান লাগিয়ে 75,000 টাকা লাভ করতে হয়, তাহলে 10 বিঘে লাগাতে হবে অন্তত। হ্যাঁ, 10 বিঘে মিনিমাম লাগাতেই হবে। আর ঝড়ের কথা বলছেন, ঝড় তো সে স্বর্ণ ধানেও আমার ক্ষতি হতে পারে, ঝড় হলে পড়ে যাবে স্বর্ণ ধানও, আমাদের ফলন কমে যাবে তখন। এখানে মোটামুটি ফলনটা কত হয় বিঘেতে? বিঘে মোটামুটি 4 কুইন্টাল হবেই। নানুর এডি অফিসের আত্মা প্রকল্প থেকে আমার দাদাকে একটা স্কিম দেওয়া হয়েছিল গত বছরে সুগন্ধি ধান চাষের জন্য। এবং দাদা চাষ করেছিল, আমিও তার সাথে নিজে কিছু চাষ করেছিলাম আমার জমিতে, নিজে বীজ কিনে। তো সেক্ষেত্রে আমি ওই 10 কাঠা ভুঁইয়ে চাষ করে দেখেছি, আমার মোটামুটি 2 কুইন্টালের ওপর ধান হয়েছিল। এবং সেইটা চাল করে আমার দেখা গেল 1 কুইন্টাল 20 থেকে 25 কিলো চাল হয়েছে। আর সেই চালটা আমি মোটামুটি কম দামেই এলাকাতে বিক্রি করেছি, ওই 150 টাকা কিলো হিসাবে চালটা আমি বিক্রি করতে পারছিলাম। কম দাম 150 টাকা? হ্যাঁ,
বাজারে শুনেছি যে দামটা আরও বেশি আর কি। এবার আমি লোকালেই বিক্রি করেছিলাম, আর আমাদের চাল তো সেইভাবে পালিশ করা না, ওই জন্য আমি 150 টাকা কিলো হিসাবে বিক্রি করে দিয়েছিলাম। ধান কত টাকা কুইন্টাল পাওয়া যাবে? ধান আমি যেটা শুনেছি, আমার এক আত্মীয় আছে ওখানে চাষ হয়, ওনারা বলছেন ধান ওঠার পরে 60 কিলো ধানের দাম মোটামুটি 4000 টাকা বস্তা পাওয়া যায়। 60 কিলো ধানের দাম মোটামুটি 75 টাকা, 70 থেকে 75 টাকা কিলো পাওয়া যায় ধান ওঠার সঙ্গে সঙ্গে। এবার হয়তো রাখলে হয়তো আরও বেশি পাওয়া যাবে, ওটা 80 টাকা 90 টাকা কিলোও হয়, এটা আমি শুনেছি। 90 টাকা কিলো মানে 9000 টাকা কুইন্টাল। এবার 9000 টাকা কুইন্টাল মানে 4 9 36,000 টাকা। 36,000 টাকায় যদি 6,000 7,000 টাকা খরচ হয়, তার মানে প্রায় 30,000 টাকা, 28 থেকে 30,000 টাকা মতো লাভ চলে আসতে পারে। হ্যাঁ, 28 থেকে 30,000 টাকা লাভ করা যাবে যদি ধানের দামটা খানিক বেশি হয়। যেটা গত বছরে আমি শুনেছিলাম যে লাস্ট অবধি ওই ধানটা 60 কিলো ধানের দাম আমি শুনেছিলাম 6,500 7,000 টাকা বস্তা পর্যন্ত হয়ে গিয়েছিল, মানে 60 কিলো ধানের দাম। তার মানে 100 টাকা কেজি, 100 টাকার উপর কিলো হয়েছিল লাস্ট অবধি। 1 বিঘেতে ধান লাগিয়ে 30,000 টাকা লাভ, মানে এটা তো ব্যাপক ব্যাপার। হ্যাঁ, ব্যাপক ব্যাপার, এটা আমি দেখেছি। চাষ আমি নিজে গত বছর এখানে করেছিলাম, তার সাথে আমার ওই আত্মীয় আছে বর্ধমান ডিস্ট্রিক্টে, আমি ওনারা চাষ করেন, ওটাকে খাস ধান বলে। তা ওনাদের মাঠে এটা কিন্তু দারুণভাবে চাষ হয়। আর আমি এইটা উদ্বুদ্ধ হয়েছি বিশেষভাবে এই সুগন্ধি ধানটা চাষে। আমাকে আমাদের নানুর এডি অফিসের আত্মা প্রকল্প থেকে এটাকে আমাকে খুবই ওরা ইন্সপায়ার করেন আর কি, যে যাতে আমি চাষটা করতে পারি, চাষের পদ্ধতিটা ওনারা শেখান। যেমন এবারে আমি বলেছি যে আমি সুগন্ধি ধানের চাষ করব, সেই জন্য আমি নিজে বীজ কিনেই করব যদিও, কিন্তু ওনারা আমাকে এখন বলেছেন যে ওই ওই জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে ওনারা আজকে আমাকে দিয়েছেন ধনচে 3 বিঘে জমির জায়গা ধনচে বীজ হিসাবে আমাকে ওই 12 কিলো মতো বীজ আমাকে দিয়েছেন, যাতে আমি সেই জমিটাতে রাসায়নিক সার ব্যবহার না করে এই জৈব চাষের উপর পুরোপুরি নির্ভর করে চাষটা করতে পারি। আমি একটু আপনার কাছে চাষ পদ্ধতিটা প্রথম থেকে শুনে নিই সেক্ষেত্রে। আমাদের তো একটা সেই চিরাচরিত প্রথাতে আমরা চাষ করে আসছিলাম, সেই চাষ পদ্ধতিটাকে না পাল্টালে আজকে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছি না খরচের দিক থেকে। মানে স্বর্ণ ধানের আজকে বাজার হয়তো দেখা যাচ্ছে 1900 টাকা কি 2000 টাকা কুইন্টাল, খুব বেশি হলে বাজারে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ধানটা যখন আমি বিক্রি করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমার 60 কিলো ধানের দাম 4000 টাকা যদি হয়, তাহলে মোটামুটি 75 টাকা 70-75 টাকা কিলো পাওয়া যাচ্ছে। এইটা একটা দিক। আর আমি এই চাষটা এগুবার মূল নিয়ে কারণ হচ্ছে যে জমিটাকে রক্ষা হবে যদি আমি জৈব পদ্ধতিতে চাষটা করতে পারি। আমার চাষের খরচটা কমে যাবে অনেকটা, রাসায়নিক সারটা ব্যবহার আমি মোটেই করব না। আর রাসায়নিক সার ব্যবহার বলতে আমি শুধু ওই ওপর চাপান হিসেবে একবার দিতে পারি পটাশটা, বিঘা 10 থেকে 12 কিলো। গোড়াটাকে শক্ত করার জন্য। গোড়া শক্ত হবে, গাছটা শক্ত হবে, যাতে গাছটা ঝড়টা খানিক আধেক হলে গাছটা সামলে নেবার ক্ষমতাটা থাকবে। আর এই পদ্ধতিটা পুরোপুরি কিন্তু আমি বলতে গেলে আমাকে শেখানো হয়েছে জৈব পদ্ধতিতে চাষটা। আমরা প্রথমে একটা এনজিও থেকে ট্রেনিং করেছিলাম, যেটা ডিআরসিএসসি নাম। তাছাড়া এখন বর্তমানে আমাকে এই বিষয়ে খুবই হেল্প করে সেটা হচ্ছে নানুর এডি অফিস, সব কিছুতেই আমাকে সাহায্য করে। আর নানুর এডি অফিসের আবার আত্মা প্রকল্প থেকে আমাকে পুরোপুরিভাবে সাহায্য করা হয়, চাষের পদ্ধতিটা শেখানো হয়। আমি ফোন করলেই ওনারা আমাকে বলেন যে কিভাবে কখন চাষ করতে হবে, কখন জোড়া দিতে হবে, কখন হয়তো প্রয়োজন মতো বীজটা ব্যবহার করতে হতে পারে, কিন্তু রাসায়নিক সারটা ওনারা মোটেই দিতে নিষেধ করেন। আপনি তো গত বছরে করেছেন, আপনার থেকে আমার চাষি বন্ধুরা যদি জানতে চান তাহলে আপনি আমাদের বলুন যে কিভাবে আপনি শুরু করছেন, মানে ধনচি চাষটা কখন শুরু করছেন, কতটা জৈব সার দিচ্ছেন, চাপান সার কীরকম দিচ্ছেন, মানে পুরো চাষ পদ্ধতিটা। ধনচে চাষ করব মোটামুটি জুনের 10 থেকে 12 তারিখ অবধি, কারণ আমাদের চাষটা হবে ধরুন জুলাইয়ের ওই 24-25 এরকম তারিখে, 20 তারিখে পরে। আচ্ছা, এটা যদি বাংলা মাসে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, বাংলা মাস বলতে এটা হবে শ্রাবণ মাসের 10-12 চাষটা করব কি 15 তারিখ। আর এটা আমি ধনচেটা লাগাবো ধরুন ওই জ্যৈষ্ঠ মাসের শেষ দিক 25 তারিখ। এই টাইমে চাষ করার পরে ওই যে যখন 1.5 মাসে মোটামুটি গাছটা হবে, এইটা ওই শ্রাবণ মাসের প্রথম দিকে হয়তো ভেঙে দেবো, দিয়ে মাটিটাকে পচান যেটাকে বলে সেটা করে নেওয়ার পরে হয়তো 15 তারিখ পর্যন্ত আমি ধানটা চাষ করব। 15 তারিখে হয়তো 20 তারিখও হতে পারে, কারণ আকাশের উপর নির্ভর করবে, জলের উপর। এবার সেইটা চাষ করার পরে বাড়িতে আমার গরু আছে, সেই গোবর সার আমি ব্যবহার করব, এমনি কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করব না। এইবার যদি প্রয়োজন বোধ করি তখন আমি হয়তো বাজারজাত ওষুধ কিছু আমাকে দিতে হবে। আর তাছাড়া ধানের বীজ যখন আমি ছিটাবো তখন আমি
ট্রাইকোডার্মা ভিরিন্ডি বলে যে জৈব শোধন আছে, সেইটা দিয়ে আমি বীজটাকে শোধন করে নেবো প্রথমে, কিন্তু আমার কাজ হবে। তাহলে বীজটা শোধন করলে আমার কি হবে, সেক্ষেত্রে ছত্রাক ঘটিত বিভিন্ন রোগগুলো যেগুলো আসবে সেইটা কিন্তু আমার জমিতে কমই আসবে। ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আপনি এটাকে শোধন করেন। জৈব শোধক হওয়ার জন্য এটাতে আমাদের কোনো ক্ষতি হয় না। সাধারণভাবে চাষ পদ্ধতির খুব একটা তফাৎ নেই, শুধুমাত্র রাসায়নিকের বদলে জৈব সার দিয়েই চাষ। হ্যাঁ, মূলত চাষের এমনে তো কোনো পার্থক্য নাই। ওই রাসায়নিক সারটা আমরা মোটেই ব্যবহার করব না, তাহলে ধানের গাছটা আমাদের পোকাটাও কম হবে, গাছটা পড়বার ভয়ও কম হবে, তাহলে ধানটা আমাদের অটোমেটিকই ভালো হবে। কীটনাশকের ব্যবহার করতে হয়। হ্যাঁ, কীটনাশক ব্যবহার করতেই হবে। এইবার সেই কীটনাশকটা প্রথম থেকে যদি লক্ষ্য রাখা যায়, কম ব্যবহার করলেও হবে। প্রথম থেকে একটু নজর রাখতে হবে বলছেন। হ্যাঁ, প্রথম থেকে নজর রাখতে হবে। আর নজর রাখলে একটা কি, এই চাষে যদি আমরা জৈবভাবে করি বললাম তো, আমাদের একটা সুবিধা হচ্ছে খরচটা কমবে, মাটির উর্বর শক্তিটা ভালো থাকবে, প্রকৃতি বাঁচবে, আমরা চারিদিক থেকেই লাভবান হব। এবং ধানের অনেকটা বেশি দাম পাওয়া যাবে। ধানের দাম বেশি পাওয়া যাবে কি, আমি তো চাল করে গত বছর দেখেছি, যেটা যে খুবই সুগন্ধ, দারুণ সুগন্ধ, এত সেন্ট উঠবে রান্না করলে সেটা বুঝতেই পারা যাবে। যদি কেউ প্রাকৃতিকভাবে জৈবভাবে চাষটা করে সে নিজেই বুঝতে পারবে। মানে এমনকি ধানটা যখন কাটা যাবে তখনও সে খড়ে থেকেও সেন্ট বেরোবে, যদি জৈব পদ্ধতিতে করা যায়, রাসায়নিক ব্যবহার না করা হয়। যদি রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফলন হয়তো বেশি হতে পারে, কিন্তু রিস্ক দু জায়গায়, এক হচ্ছে পড়ে যেতে পারে বেশি বড় হয়ে, আর গন্ধটা কমে যাবে, তাই তো? পড়ে যাওয়া ব্যাপার আছে, গন্ধ কমে যাওয়ার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, যদি রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে পোকাটাও বেশি লাগবে। কারণ আমি গত বছর যেটা পরীক্ষা করে দেখেছি, আমার জমিটা পুরোপুরি আমি জৈবদিক করেছিলাম, তাই আমার পোকার এফেক্টটা খুবই কম হয়েছিল। পাশের জমিতে যে লাগিয়েছিল ওর কিন্তু ওই রাসায়নিক সার দেওয়ার জন্যই পোকাটা বেশি লেগেছিলো, আমি যেটা পরে বুঝতে পারলাম। আর গন্ধটাও ভালো আসবে না। না, গন্ধ তো কম হবেই রাসায়নিক সার দিলে। আর আমি বলছি বারে বারেই যে আমাদের একটা আমাকে তো পুরোপুরি ডিআরসিএসসি এনজিও যেটা আছে ওখান থেকে বলা হয়েছে জৈব পদ্ধতিতে, আবার আত্মা প্রকল্প থেকেও ওনারা সবসময় বলে জৈব দিয়ে। আমার এমনি অনেক চাষ আছে এটা ছাড়াও, সেই চাষগুলো আমি বেশিরভাগই জৈব পদ্ধতিতে করবার চেষ্টা করি। সত্য সনাতন বাবু, আপনার এই অসাধারণ পরামর্শের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আপনার পরামর্শ মেনে চাষি বন্ধুরা চাষ করবেন এবং চাষটাকে লাভজনক করে তুলবেন, এই আশা রেখে আপনাকে আরও একবার ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা এই পর্বের অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে প্রথম পর্বের কিষাণ বাণী এখানেই শেষ করছি। নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এখন এই কিষাণ বাণীতে আমাদের আলোচনার বিষয় খেরো এবং গ্রীষ্মকালীন সবজি চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষি বন্ধু রয়েছেন বাপি মণ্ডল। তিনি দীর্ঘ বছর ধরে নানান রকমের চাষ করছেন, গ্রীষ্মের সময়ও কিছু সবজি চাষ করছেন। তার কাছ থেকে জানবো যে গ্রীষ্মে তিনি কী কী সবজি চাষ করছেন। নমস্কার। গ্রীষ্মকালীন সবজি চাষটা একটু কষ্টকর, তার কারণ হচ্ছে সেচনের ব্যাপারটা একটু সবার খুব কষ্ট হয়। যদি কারোর জলের সংস্থান থাকে সেক্ষেত্রে গ্রীষ্মকালীন সবজি চাষটা একটু লাভজনক। তার মধ্যে এটাও বলে রাখতে হয়, যদি জলের একটু সমস্যা থাকে খেরো চাষটা কিন্তু করতে পারেন, বা তরমুজ। এই দুটোই এমন একটা সাথী ফসল বলতে পারেন যে খুবই কম জলের মধ্যে হয়। আর এমনিতেও আমাদের কালবৈশাখী হয়, ওই বৃষ্টিতেই বলতে পারেন এটা হয়ে যায়। অর্থাৎ গ্রীষ্মকালে সবজি চাষের ক্ষেত্রে চাষি বন্ধুদের একটা বিশেষ সমস্যা হয়ে থাকে সেচের ক্ষেত্রে। খুব স্বাভাবিক, কারণ আমাদের এই অঞ্চল শুষ্ক অঞ্চল, তাই জলের একটা অসুবিধা থাকে। কিন্তু জলের অসুবিধা থাকলেও খুব স্বল্প পরিমাণ জলেও খেরো চাষ করা বা তরমুজ চাষ করা সম্ভব। এই দুটি উনি এখন চাষ করছেন। তবে আপনার কাছ থেকে জানবো যে খেরো চাষ করার জন্য কেমন করে জমিটাকে তৈরি করে নিতে হবে, বা আপনি কীরকম করে জমিটা তৈরি করেছেন। এটা এমন কিছু না, যেভাবে অন্যান্য সবজি আমরা চাষ করার আগে জমিটাকে তৈরি করি, প্রথম খেয়াল রাখতে হবে যেন জমিতে ঘাসটা না থাকে। ঘাস একদমই থাকবে না। আর ফেব্রুয়ারি মাসের পর থেকেই আপনি কিন্তু জমিটাকে রেডি করবেন। ইভেন সেইটাই মার্চ এপ্রিলের মধ্যে যেন অতি অবশ্যই আপনি বীজটাকে রোপণ করবেন, কারণ ওই সময় বীজ বপন করা খুব ভালো। একটা জিনিস করতে হবে আমাদেরকে, সেই টাইমটাই কিন্তু একটু আমাদেরকে জলের সেচনের ব্যবস্থা করতে হয়, যেটা আমরা একটু নালা মাধ্যমে দিলাম, জাস্ট একটু ভিজিয়ে দেওয়া। গাছটা যখন তৈরি হয়ে গেল তারপর থেকে আমাদের কালবৈশাখী শুরু হয়ে যায়, তখন কিন্তু আর একদমই সেচন দেবেন না। আর এটা বলবো যে প্রচণ্ড সার খাবে বা এরকম কোনো ব্যাপার না, অল্প পরিমাণে সার লাগে, তো
তো একটু জৈব সার হলে খুবই ভালো হয় এই ফসলটা। সেটা আপনি বললেন যে গাছ বড় হয়ে যাওয়ার পরে কি তার পরিচর্যার বিষয়, সে বিষয়ে আপনার কাছে নিশ্চয়ই আসবো। তবে তার আগে যেটা গুরুত্ব দিয়ে জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে জমিটাকে কিরকম করে তৈরি করলেন প্রথম, সেটা যদি একটু জানান, এবং বীজ বপনের যে পদ্ধতি একদম শুরুতে, সেই অংশটা জানতে পারলে ভালো হতো। জমি তৈরি বলতে আমরা যে কোনো ফসল লাগানোর আগে আমরা একটা চাষ দিই, সেটাকে মই দিই, তারপরে একটু সময় দিই, রোদ্দুর পেয়ে সেই জমির যে ব্যাকটেরিয়াটাও মরে যায়, কিছু ঘাস থাকলে ঘাসটা মরে যায়, তারপর আবার একটা চাষ দিয়ে আমরা এটাকে আমরা এখানে বলি পাটালি বলা হয়, মানে ছোট ছোট বেড তৈরি করা হয়, সাইডে সাইডে নালা থাকবে, সেভাবে তৈরি করে নেওয়ার পর ওই নালাটা যে খুব গভীর হবে তা না, খুব হালকার উপরই থাকে। আর ঠিক নালা থেকে আপনার 7 থেকে 8 ইঞ্চি দূরে দূরে আমাদের বীজগুলোকে দেওয়া হয়, এবং বীজটা যেটা আমরা দিই সেটা 1 মিটার পর পর আমরা ওই যে বেডটা তৈরি করছি শাখের বেডের মতনই তৈরি করা হবে। 1 মিটার পর পর আমরা ওই বীজটা দিই, 2 কি 3টে করে ফেলে দিই। জানলাম আপনার কাছ থেকে। এখন জানতে চাইবো যে এই বীজ যে আপনি দেন বলছেন, কি জাতের বীজ আপনি দিয়েছেন এবছর, এবং বীজ শোধন করেন কি? যদি করেন তাহলে কি পদ্ধতিতে শোধন করেন, সেই বিষয়টা যদি একটু জানান। দেখুন, সচরাচর খেঁড়ো, তরমুজ আর খরমুজ দুটো আছে। তরমুজ আর খরমুজ 2 রকম, একটা হচ্ছে সাদা টাইপের হয়, একটা সবুজ। আর এর কোনো বীজ আমরা কোনো দিনের জন্য আমরা শোধন বা ব্র্যান্ডেড কোম্পানির কোনো হয় না, এটা আমরা সচরাচর চাষিদের কাছ থেকে পেয়ে থাকি। আর খেলো বীজটা তাই, ওই চাষিদের কাছ থেকেই আমাদেরকে কালেক্ট করতে হয়। যেমন আমার কাছে ছিল, গতবারে বীজ একটা ছিল, একটা খেঁড়ো রেখেছিলাম, অনেক বড় হয়েছিল, সেটা প্রায় আপনার 6 কিলো মতন ওয়েট হয়েছিল, তার মধ্যে থেকেই ওই বীজটা আমি কালেক্ট করে রেখেছিলাম, সেটাই। এবার ন্যাচারালি আমরা যেটা বিক্রি করি বাজারে সেটা আমাদের ওই 700 গ্রাম, 800 গ্রাম, 1 কিলো। এটা একটা ভালো সুবিধে যে বীজ কিনতে হচ্ছে না, অর্থাৎ বাইরের যে নির্ভরতা সেইটা এই ধরনের সবজি চাষের ক্ষেত্রে অনেকটাই কম। এখন জানতে চাইবো যে যে খেরো চাষের ক্ষেত্রে আপনি কিরকম করে বীজ রোপণ করলেন এবং কিভাবে বেডটা তৈরি করলেন সে বিষয়ে জানালেন। এখন আরেকটি বিষয়ে জানা প্রয়োজন, যে সারের কথা আপনি বলছিলেন, এই সার প্রয়োগের কি পদ্ধতি রয়েছে? কখন কখন বা কোন সময় সার দেন? একেবারে শুরুতে এবং পরে চাপান সার হিসাবে কি সার দেন, সেই বিষয়টা যদি একটু জানান। দেখুন, সারের বিষয়টা প্রথমেই আপনাকে বললাম যে জৈব সার ব্যবহার করলে সব থেকে ভালো হয়। তো জৈব সার তো নিশ্চয়ই আমরা কখনো ছিটিয়ে বা গর্ত করে তুলে দিই না, ওটা আমাদের যখন জমি রেডি করা হয় চাষ দেওয়ার সময়, সেই সময় আমরা জৈব সারটা ফেলে দিই। এবার জৈব সারে বলতে অ্যাকচুয়াল গোবর সার যেটা বলা হয়, তো গোবর সার দিয়ে দিলেন ওতে, সেটা আপনাদের যারা চাষি ভাই আছে তারা নিজেরাই জানেন যে কোন জমিতে কতটা লাগতে পারে। জৈব সারটা দিয়ে জমিটাকে রেডি করা হলো, তারপর যখন গাছটা প্রায় দেখবেন যে 1 ফুটের উপর, প্রায় 1.5 ফুটের মতন যখন চলে যাবে, লম্বা লতটা বেরোবে, তখন অল্প করে 10-26 আর ইউরিয়া একটু গোড়ার থেকে আপনার 6-7 ইঞ্চি রাউন্ড করে একটু গর্ত করে নিয়ে তার মধ্যে ছিটিয়ে দিয়ে ওটা ঢাকিয়ে দেওয়া হলো। তারপর একবার জাস্ট জল, যদি আকাশ থেকে বৃষ্টি হয়ে গেল তাহলে তো চিন্তাই নেই, আর না হলে একটু হালকা জল দিয়ে দিলেন। অ্যাকচুয়ালি এই চাষগুলোতে জল লাগে না বললেই চলে, মানে ওই একবার কি দুবার, এর বেশি লাগে না। খেরো এবং তরমুজ এদের গাছের ধরনটা অনেকটা একই রকমের, তারপরেও রোগ এবং পোকার কোনো রকম প্রাদুর্ভাব থাকে কি, এবং যদি থাকে তবে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গতবারও নিয়েছেন এবং এবছর নিচ্ছেন, সে বিষয়ে যদি একটু জানান। খুব সুন্দর আপনি বললেন। তো আমাদেরকে প্রথমেই সূর্য মামাকে ধন্যবাদ দিতে হয়, কারণ এই প্রখর রৌদ্রে তো এই সবজি যেগুলো চাষ হয়, আর রোগ পোকা আসে না বললেই চলে। বলতে পারেন আপনাকে কোনো মেডিসিন ইউজ করতে হবে না। হ্যাঁ, মাঝে হয়তো প্রচণ্ড ঘাস হয়ে গেল আপনার জমিতে, তখন আপনি হয়তো দেখলেন যে লেবারের ক্রাইসিস, এত রোদ্দুরের মধ্যে হয়তো কোড়াকুড়ি যাচ্ছে না, সেই সময় একটু ঘাস মারা যে ওষুধগুলো পাওয়া যায়, এই 240 এই টাইপের যেটা, সেটা একটু বেডের মধ্যে দিয়ে দিলেন, যাতে ঘাসটা কমে। ঘাস যদি জমিতে না থাকে, কোনো রকম কোনো রোগ পোকার জন্য কোনো মেডিসিন ইউজ করতে হবে না, কারণ এই প্রখর রোদ্দুরে কোনো রোগ পোকা আসে না। এখন জানতে চাইবো আপনার কাছে যে কোন সময় ফসল ওঠে এবং কিরকম করে সেই ফসলটাকে আপনারা সংগ্রহ করেন। হ্যাঁ, এপ্রিলের পর থেকে আপনার তো গাছ তো রেডি হয়ে গেল, মে মাস থেকে আপনি সুন্দরভাবে আপনি পাবেন, এপ্রিল থেকেই পাওয়া যায়। আর এটা এবার কিন্তু দেখলাম একটু বাজার দরটা খুব সুন্দর ছিল, খারাপ হয়নি। আসলে এটা খুব কম খরচে তৈরি হয়, যার জন্য লসের কোনো সম্ভাবনা নেই।
একেবারেই যে এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে কি পরিমাণ খরচ এবং সেখান থেকে আসলে কোনো লাভ উঠে আসে কিনা, সেটা আপনার কাছ থেকে জানতে চাইবো। যদিও আপনি বলছেন যে খরচের পরিমাণ একেবারেই কম, তারপরেও কম হওয়ার সত্ত্বেও কিছু তো খরচ নিশ্চয়ই আছে। সেই খরচটা মোটামুটি কেমন এবং আপনি কীরকম লাভ করতে পেরেছিলেন গত বছর বা এই বছর কীরকম লাভ করার সম্ভাবনা রয়েছে বিঘা প্রতি, সেই বিষয়টা যদি একটু জানান। দেখুন, বিঘা প্রতি যেমনইভাবে করুন, আজকের দিনে আপনি যদি ট্র্যাক্টর দিয়ে চাষ করেন, যে সারগুলো খাবে, তো কম বেশি আপনি 5,000 টাকা ধরে রাখুন। তো লাভটা কিন্তু তার থেকে অনেক বেশি। এবার বাজারটা যেমন হবে, তো সবজি চাষটা অনেক সময় বাজারের উপর ডিপেন্ড করে। তবে এটুকু বলতে পারি যে লসের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই ধরনের চাষে লাভের একটা সম্ভাবনা রয়েছে। এই সময়ে জমি সাধারণত পড়ে থাকে কারণ জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্তত গ্রীষ্মের সময় চাষের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায়। তাই সেই জমিকে শুধু শুধু ফেলে না রেখে যদি সামান্য ধরনের কিছু সবজি অর্থাৎ খেরো বা এরকম তরমুজ, শসা এই জাতীয় সবজির যদি চাষ করতে পারেন, তবে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম এবং সেখানে লাভ করার কিছু সম্ভাবনা অবশ্যই রয়েছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, চাষিরা সবসময় চান যে একই জমি থেকে বেশি পরিমাণ লাভ তুলে আনতে। তো এই যে ফসলের কথা আপনি বলছেন, খেরো এবং তরমুজ, এর সাথে কি আর কোনো সবজির চাষ করা সম্ভব? সেই বিষয়টা যদি একটু জানান বা আপনি করেছেন কিনা? হ্যাঁ, আপনি এটা খুবই সুন্দর বলেন। তো আমি চাষি ভাইদেরকে বলবো, আপনারা না একদমই ফ্রিতে আর একটা সবজি এর সঙ্গে করে নিতে পারবেন। ওই যে বেডটা তৈরি করবেন, বেডের ঠিক একদম ধারে ধারে, মানে যে নালা টাইপ যেটা হবে, ওই নালার একদম গোড়ায় গোড়ায়, কারণ এখন কালবৈশাখী বৃষ্টি পাবে, ওই বৃষ্টিতে হয়ে যাবে। আপনারা একটু পুঁই শাকের বীজ কিন্তু আমি এবার দিয়েছি, মোটামুটি অল্প করে দিয়েছি। তো 10 কাঠা জমির যে নালাটা হয়েছে তার মধ্যে একটু একটু করে দিয়েছি। তো খুব সুন্দর হয়েছে, ঝাঁটি পুঁই। ওটা লতও কাটেনি, একদম সে ঠাড়ো উঠেছে, খুব সুন্দর। এবং আমি অলরেডি 6-7 বার কেটেছি এক একটা। সুতরাং একই জমিতে এই গ্রীষ্মকালীন সবজি এবং সাথে সাথে পুঁই চাষ করেও বেশ কিছুটা লাভের পরিমাণ বাড়িয়ে নেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ বাপিবাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে কিষাণবাণীর এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।